শহর থেকে কিছু দূরে এক গ্রামে, এক শান্ত ও স্নিগ্ধ গ্রামে ৩ ডাকাত বাস করত। তাদের চালাকি ছিল এই যে তারা দেখতে ছিল একেবারে সাধারণ মানুষের মতো, সাধারণ পোশাক, নরম সুরের কথা, এবং বাইরে থেকে দেখলে মনে হতো তারা খুবই ধার্মিক ও ভালো মানুষ। গ্রামের লোকেরা, এমনকি তাদের নিজেদের পরিবারের সদস্যরাও তাদের আসল চেহারা সম্পর্কে কিচ্ছু জানত না। আসল সত্যি ছিল, তারা রাতের অন্ধকারে দূর দূরান্তে এলাকায় চুরি করতে যেত এবং ভোর হওয়ার আগেই আবার নিজেদের গ্রামে ফিরে আসত। তারা শুধু চোরই ছিল না, ছিল একে অপরের পাকা বন্ধু। তাদের বন্ধুত্ব এতটাই গভীর ছিল যে দুঃখ কষ্টে তারা কখনোই একে অপরের হাত ছাড়ত না। কোনো বিপদ এলে ৩ জন মিলেই তা মোকাবেলা করত। তারা একে অপরকে বিশ্বাস করত এবং সব পরিস্থিতিতে পাশে থাকত। তাদের মধ্যে এমন এক ঐক্যের সুর ছিল যেন তারা একটি হৃদয়ের ৩টি অংশ, যা কখনোই আলাদা হবে না। একদিন ৩ বন্ধু একসাথে বসে নতুন একটি পরিকল্পনা করল। তারা শুনেছিল দূরবর্তী এক ধনী শহরে অনেক বিত্তশালী লোক বাস করে, যাদের ঘরে সোনা, রূপা আর মূল্যবান জিনিসপত্রে ভর্তি। তাদের মনে লোভ জেগে উঠল। তারা ভাবল, যদি সেখানে একবার একটি বড়সড় ডাকাতি করা যায়, তবে এক রাতেই ভাগ্য বদলে যাবে, আর ছোটখাটো চুরি করতে হবে না বা প্রতি রাতে ঝুঁকির মুখে পড়তে হবে না। ৩ জন মিলে ভালো করে চিন্তা করল, পরিকল্পনা তৈরি করল, আর অবশেষে এই বিপজ্জনক কিন্তু লোভনীয় কাজে রাজি হল। পরের দিন সকালে তারা কাজের সন্ধানে যাচ্ছে বলে পরিবারের কাছে বিদায় নিয়ে সেই ধনী শহরের দিকে রওনা হল। সফরটা সহজ ছিল না, শহরটা ছিল অনেক দূরে, একদিনের ক্লান্তিকর যাত্রা। তবুও তারা সাহস হারাল না। যখন তারা শহরে পৌঁছাল, তাদের মুখে ক্লান্তির কোনো চিহ্নই ছিল না, বরং এমন নিষ্পাপ সরলতা দেখা যাচ্ছিল যে কেউ তাদের দেখেই বিশ্বাস করে ফেলত। ৩ বন্ধু শহরে পৌঁছে একটি সরাইখানায় আশ্রয় নিল। সেখানে বসে সাধারণ খাবার খেল, কিন্তু তাদের মন মগজে তখন শুধু একটাই চিন্তা ঘুরছিল, আজ রাতের সেই ডাকাতি যা তাদের ভাগ্য বদলে দিতে পারে। খাবার পর তারা চুপচাপ বসে রাতের অন্ধকারের অপেক্ষা করতে লাগল। রাত গভীর হল, চারিদিকে নীরবতা নেমে এলো। তখন ৩ জন চুপি চুপি উঠল এবং তাদের বানানো পরিকল্পনা অনুযায়ী একটি নির্দিষ্ট বাড়ির দিকে রওনা হল। বাড়িটা পুরনো হলেও বেশ আভিজাত্যপূর্ণ লাগছিল। তারা নিঃশব্দে বাড়ির চারপাশ ঘুরে দেখল, ভেতরের মানুষের সংখ্যা আন্দাজ করল। কিছুক্ষণ অপেক্ষার যাচাইয়ের পর বুঝল, ঘরে বেশি লোক নেই, আর এটাই ডাকাতির জন্য উপযুক্ত সময়। তারা সাবধানে দরজা খুলে ভেতরে ঢুকল। প্রতি পদক্ষেপে তাদের চোখ সজাগ, বুক ধুকফুক করছে, তবুও তারা আত্মবিশ্বাসে ভরপুর। তারা টাকা, গয়না আর মূল্যবান সামগ্রী খুঁজতে লাগল। কয়েকটি ঘর তল্লাশির পর তারা দেখল এক বৃদ্ধা গভীর ঘুমে অচেতন। চোরেরা বাকি ঘরে তল্লাশি চালাতে লাগল। অবশেষে একটি ঘরে ঢুকে তাদের চোখ ঝলসে উঠল। একটি বড় সিন্দুকের ভেতর তারা দেখল দামি জিনিসপত্র আর স্বর্ণমুদ্রা ভরা একটি থলে। জিনিসগুলো ছিল একদম নতুন আর মূল্যবান। ৩ জনের চোখেই আনন্দ আর লোভের ধুতি ফুটে উঠল, যেন তাদের পরিশ্রম সার্থক হয়েছে। তারা দ্রুত সব মূল্যবান সামগ্রী জড়ো করল, নিঃশব্দে অন্ধকারের মধ্যে বাড়ি থেকে বের করে আনল, এবং তাদের সাথে আনা ঘোড়াদের পিঠে সোনা, গয়না আর অন্যান্য ধন সম্পদ বেঁধে নিল। তারা রাতের আধারেই শহর ছেড়ে নিজেদের গ্রামের দিকে ফিরে চলল। কিন্তু এবার তাদের সামনে এক নতুন সমস্যা এসে দাঁড়াল। তাদের কাছে এত বেশি সম্পদ আর টাকা ছিল যে তা লুকোনো কঠিন হচ্ছিল। যদি তারা এভাবে গ্রামে প্রবেশ করে, তাহলে সবাই প্রশ্ন করবে, মাত্র একদিনে এত ধন সম্পদ এলো কোথা থেকে? তাদের ডাকাতি এর গোপন রহস্য ফাঁস হবার ভয় বেড়ে গেল। গ্রামে ঢোকার আগে ৩ চোর একটি নির্জন, পরিত্যক্ত ধ্বংসাবশেষ জায়গা দেখতে পেল, যা বহু বছর ধরে খালি পড়েছিল। সেখানেই তারা সব মূল্যবান জিনিস লুকিয়ে রাখল। স্বর্ণমুদ্রা ভরা থলেটা তারা তাদের এক বন্ধুর কাছে জমা রাখল, আর বাকি মালপত্র এক গোপন কোণে রেখে দিল, যাতে কেউ সন্দেহ না করে। এরপর ৩ জন আলাদা হয়ে নিজেদের বাড়ির দিকে রওনা হল। তাদের মুখে ছিল হতাশা আর ক্লান্তির ছাপ,
যেন কোনো কাজ না পেয়ে খালি হাতে ফিরে এসেছে। পরের দিন চুপচাপ কাটল, কিন্তু রাতে যে বন্ধুর কাছে স্বর্ণমুদ্রার থলেটা ছিল সে কৌতূহলবশত থলেটা খুলল। যখন সে গুনতে শুরু করল তখন সে বিস্মিত হয়ে গেল। থলেতে ছিল ঠিক 1000টি স্বর্ণমুদ্রা। এটা ছিল বিশাল এক অঙ্ক। তার মন আনন্দে ভরে গেল। সে স্বর্ণমুদ্রা আবার গুনল। এরপর থলেটা ভালো করে দেখতেই তার ভিতরে একটা চিঠি পেল। যেই মুহূর্তেই ডাকাতটি স্বর্ণমুদ্রার থলে খুলে চিঠিটা বের করল, তার চোখে এক অদ্ভুত ভাব দেখা গেল। সে চিঠিটা পড়া শুরু করল, আর কয়েক লাইন পড়তেই তার হাত কাঁপতে লাগল, বুক ধড়ফড় করতে লাগল। ভয় আর অনুশোচনার ভারে সে মাটিতে বসে পড়ল। সব মাল, সব স্বর্ণমুদ্রা তার দৃষ্টি থেকে দূরে সরে গেল। চিঠিটা এই রকম ছিল। আমার প্রিয় কন্যা, জানি না তুমি এখন কোথায় আছো। তোমার বাবাও পৃথিবী থেকে চলে গেছেন, আর আমিও শেষ নিঃশ্বাস নিচ্ছি। আমার আর তোমার বাবার সব জমানো পুঁজি, টাকা আর জিনিসপত্র আমি তোমার জন্য সেই খালি ঘরে রেখে দিয়েছি। যখনই তুমি আসবে, যেন এটা আমাদের পক্ষ থেকে তোমার জন্য উপহার। এই স্বর্ণমুদ্রা উপহার নিয়ে তুমি বিয়ে করো এবং সুখে জীবন কাটাও। এই চিন্তাটা আমার মনকে রোজ কষ্ট দেয় যে শুধুমাত্র দারিদ্র্যের কারণে তোমার বিয়ে ভেঙে গেছে। তাই আমি আমার সব কিছু বিক্রি করে তোমার জন্য সেরা জিনিসপত্র কিনেছি আর এই স্বর্ণমুদ্রা রেখে দিয়েছি। আমি তো মরেই যাবই, কিন্তু তুমি এই ধনসম্পদ দিয়ে তোমার জীবনটা আনন্দে কাটাবে। আমার প্রিয় কন্যা, দারিদ্র্য খুব খারাপ জিনিস, নয়তো আমি তোমার জন্য আরও অনেক কিছু করতে চাইতাম। ইতি, তোমার দুর্ভাগ্যা মা। চিঠিটা পড়ে ডাকাতের চোখে গভীর অনুতাপের ছায়া নেমে এল। স্বর্ণমুদ্রার ওজন এখন তার কাছে বোঝা মনে হচ্ছিল। চোখ তার জলে ভরে এলো, বুক কেঁপে উঠল, আর সে অসহায়ভাবে কাঁদতে লাগল। সে অনেকক্ষণ মাটিতে বসে রইল, স্বর্ণমুদ্রায় ভরা থলের দিকে তাকিয়ে রইল, যেন ওটা কোনো পাপের ভার। সেই মুহূর্তে তার নিজের মায়ের কথা মনে পড়ল। সে ভাবল, যদি এটা আমার মায়ের চিঠি হতো, যদি এটা আমার বোনের জন্য রাখা যৌতুক হতো, আর কোনো ডাকাত সেটা লুটে নিয়ে যেত, তাহলে আমার কেমন লাগত। এই চিন্তা আসতেই তার মনে অনুশোচনা আর আফসোসের আগুন জ্বলে উঠল। কোনো মতে ডাকাতটি রাতটা পার করল। সকাল হতেই সে সোজা তার বন্ধুদের কাছে পৌঁছল। তার চেহারায় স্পষ্ট উদ্বেগ, লজ্জা আর গাম্ভীর্য দেখা যাচ্ছিল। সে তার বন্ধুদের সব কথা খুলে বলল এবং পকেট থেকে চিঠি বের করে তাদের সামনে পড়ল। তারপর বলল, আমি স্বর্ণমুদ্রা আর সব মালপত্র ফিরিয়ে দিতে যাচ্ছি। এটা আমাদের নয়, এটা এক মায়ের শেষ আশা। বন্ধুরা চুপ করে দাঁড়িয়ে রইল। তাদের মধ্যে একজন এগিয়ে এসে বলল, না, এমনটা একদম করবে না। যদি বিচারক জানতে পারেন যে এইসব তোমার কাছে ছিল, তাহলে তোমার হাত কাটা যেতে পারে। আর যেহেতু এই মালপত্র আমরা তিনজনে মিলিয়ে এনেছিলাম, তাই তুমি ফিরিয়ে দিলে আমাদের ভাগও নষ্ট হয়ে যাবে। আমরা এটা কিছুতেই মেনে নেব না। দ্বিতীয়জনও সঙ্গে সঙ্গে সমর্থন করল, আমাদের এটা ফেরত দিতে হবে না। কপালগুনে আমরা পেয়েছি। তুমি একটা চিঠির জন্য এত দামি জিনিস আর স্বর্ণমুদ্রা ফিরিয়ে দেবে? তোমার মাথা ঠিক আছে তো? কিন্তু যে চিঠিওয়ালা পড়েছিল, সে শান্তভাবে আর দৃঢ়তার সাথে বলল, ঠিক আছে, যদি তোমাদের দুজনের এটাই সিদ্ধান্ত হয়, তাহলে তোমাদের দুজনের ভাগ আমি নিজের পকেট থেকে দিয়ে দেব। আর বিচারকের যদি এর শাস্তি আমার উপরে আসে, তাহলে আমি সেটা মেনে নেব। কিন্তু আমি এক মায়ের চোখের জল আর এক অনাথ মেয়ের বঞ্চনা সহ্য করতে পারব না। আমি পাপী হয়তো, কিন্তু আমি বেহায়া আর অনুভূতিহীন নই। বিশ্বাস করো, যদি আমি এই মালপত্র ফেরত না দিই, তাহলে আমি পাগল হয়ে যাব। প্রতি রাতে এই চিঠি, এই শব্দগুলো আমার হৃদয়কে ছিন্ন বিচ্ছিন্ন করে দেবে। সে তার বন্ধুদের সম্মতি বা আগের তোয়াক্কা না করে সব জিনিস আবার ঘোড়ার পিঠে রাখল, স্বর্ণমুদ্রার থলেটা নিল, আর একাকী শহরের দিকে রওনা দিল। সারাদিন সফর করল। ক্লান্তি সত্ত্বেও তার মন হালকা লাগছিল, যেন সে কোনো বিরাট বোঝা নামাতে যাচ্ছে। অবশেষে সন্ধ্যার সময় সে সেই শহরে পৌঁছাল যেখান থেকে সবকিছুর শুরু হয়েছিল। সে গুলিগুলোতে সেই পুরনো বাড়িটা খুঁজতে শুরু করল। অনেক খোঁজাখুঁজির পর সে বাড়িটা খুঁজে পেল।
তার বিশ্বাস ছিল এই বাড়িতে বৃদ্ধা ছাড়া কেউ থাকে না, তাই সে সোজা ভেতরে ঢুকে গেল। কিন্তু ভেতরে পা রাখতেই একটি ঘর থেকে কোনো মেয়ের কান্নার আওয়াজ শোনা গেল। তার মনে ভয় জাগল, এ কি ব্যাপার? সে ধীরে ধীরে ভেতরে গিয়ে দেখল, শেষবার ডাকাতির সময় যে বৃদ্ধাকে দেখেছিল সেই বৃদ্ধা এখন আর এই দুনিয়াতে নেই। তিনি অন্তেকাল করেছেন। ঘরের মধ্যে যে মেয়েটি কাঁদছিল তাকে দেখে সে ভাবল হয়তো এই সেই মেয়ে যার জন্য চিঠি লেখা হয়েছিল। কিন্তু খোঁজ নিয়ে জানতে পারল যে মেয়েটি বৃদ্ধার মেয়ে নয়, বরং একজন প্রতিবেশী, যিনি মৃত মহিলার একমাত্র সেবাদানকারী ছিলেন। তখন সেই ডাকাত নিঃশব্দে একটি একটি করে সব জিনিস সেই ঘরেই ফিরিয়ে রাখল। স্বর্ণমুদ্রার থলিটিও সেখানেই রাখল, ঠিক সেভাবে যেভাবে সে খুঁজে পেয়েছিল। সে অত্যন্ত আদব ও নম্রতার সাথে এই কাজটা করছিল, যেন কোনো আমানতকে তার আসল জায়গায় ফিরিয়ে দিচ্ছে। এ সময় কাঁদতে থাকা প্রতিবেশী মহিলা তাকে দেখে চমকে গেলেন। তিনি অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, ভাই সাব, আপনি কে? ডাকাতটি সংক্ষেপে উত্তর দিল, আমি তাদের ছেলে। মহিলাটি সন্দেহের চোখে তাকে দেখলেন এবং বললেন, কিন্তু তাদের তো কোনো ছেলে ছিল না। মহিলাটির কথা শুনে ডাকাতটি নীরব রইল, কিছু বলল না। তার সত্যি বলার প্রয়োজন ছিল না। সে জানত যে সে ছেলে নয়, কিন্তু সে যদি সত্যি বলতো তাহলে তাকে বিচারকের সম্মুখীন হতে হতো। তাই সেই বৃদ্ধার ছেলের ভান করে সে নিজে মাহাল্লার কিছু লোককে জড়ো করল। বৃদ্ধার জানাজা আর কবর দফনের ব্যবস্থা করল, আর তারপর সেই শান্ত বাড়িতেই রয়ে গেল, সেই মেয়ের অপেক্ষায় যার জন্য এই সব কিছু রাখা হয়েছিল। এটা সত্যি যে সে ছিল একজন ডাকাত, কিন্তু তার হৃদয়, তার স্বভাব আর তার ভেতরে দৌড়ানো রক্ত কোনো শরীফ পরিবারের প্রশিক্ষণের প্রমাণ দিচ্ছিল। কারণ শুধুমাত্র বাহ্যিক চেহারা দিয়ে নয়, মানুষের আসল পরিচয় তার কর্ম দিয়েই নির্ধারিত হয়। কয়েকদিনের মধ্যেই হঠাৎ একদিন এক সুন্দরী, চিন্তিত মেয়ে ঘরে প্রবেশ করল। অপরিচিত মানুষটিকে ঘরে বসে থাকতে দেখে সে চিৎকার করে উঠল, আপনি কে? আমার মা কোথায়? আর আমার বাবা? ডাকাতটি শান্ত গলায় উত্তর দিল, আমি একজন অপরিচিত মানুষ। তোমার মা বেশ অসুস্থ ছিলেন এবং কয়েকদিন আগে ইন্তেকাল করেছেন। তার আগে আমি জানতে পারি তোমার বাবাও মারা গেছেন। এই কথা শুনে মেয়েটি যেন ভেঙে পড়ল। তার অশ্রু থামছিল না, সে গভীর শোকে চিৎকার করে কাঁদতে লাগল। তার অবস্থা দেখে ডাকাতের মন ভরে উঠল, কিন্তু সে মনকে শক্ত করে তাকে সান্ত্বনা দিল এবং বলল, মৃত্যু এক সত্য, সবারই আসবে, কিন্তু তোমার উপর আমার রাগ হচ্ছে। তুমি তাদের এই অবস্থায় কেন ছেড়ে গেলে? মেয়েটি চুপচাপ ডাকাতের কথা শুনতে থাকল। তার কথায় রাগ ছিল বটে, কিন্তু সেই রাগে ছিল মানবতা আর সত্যবাদিতা। সে অপরিচিত মানুষটির চোখে তাকাল। এই প্রথম কোনো পরের মানুষের মধ্যে সে নিজের দুঃখ, আপনত্ব আর কষ্ট অনুভব করল। মেয়েটি অত্যন্ত নরম সুরে চোখ নামিয়ে কাঁপতে কাঁপতে বলল, ভাই সাব, আমি আসলে আমার মা বাবার অনুমতি নিয়ে 1 বছর আগে ফুপুর বাড়িতে অন্য শহরে গিয়েছিলাম। সেই সময় আমার বাবা একদম সুস্থ ছিলেন, হয়তো তার হঠাৎ মৃত্যু হয়েছে। যেহেতু কোনো যোগাযোগ ছিল না, তাই আমি তাদের মৃত্যুর খবরও পাইনি। ডাকাতটি চুপচাপ শুনতে থাকল, তারপর গভীর শ্বাস নিল এবং সত্যের বোঝা নামানোর জন্য সবকিছু স্পষ্ট করে বলে দিল, আমি স্বীকার করছি যে আমি একজন ডাকাত। আমি তোমাদের ঘরের সম্মান নষ্ট করেছি। তুমি চাইলে আমাকে শাস্তিও দিতে পারো, ক্ষমাও করতে পারো, সিদ্ধান্ত তোমার হাতে। মেয়েটির চোখ থেকে আবার জল গড়িয়ে পড়ল, কিন্তু এবার সেই জলে দুঃখের সাথে সাথে ছিল সহানুভূতি, কৃতজ্ঞতা এবং একজন অপরিচিত মানুষের প্রতি এক বিশেষ টান। তার হৃদয়ে এই ডাকাতটির জন্য জায়গা তৈরি হতে শুরু করেছিল। যখন ডাকাতটি উঠতে গেল তখন সে বলল, এখন এই বাড়ি, এই সম্পদ সব তোমার, আমি চললাম। যদি কখনো প্রয়োজন হয় বা কঠিন সময় আসে, তাহলে জারদান গ্রামে আমার বাড়ি আছে, আমাকে অবশ্যই মনে করো। মেয়েটি সঙ্গে সঙ্গে বলল, না, আপনি আমাকে একা ফেলে যেতে পারেন না,
যে সততা আর আন্তরিকতার সাথে আপনি আমার মায়ের আমানত ফিরিয়ে দিয়েছেন তা কোনো সাধারণ মানুষ করতে পারে না। আপনি চাইলে এই স্বর্ণমুদ্রাগুলো রেখে দিন এবং এখানে কোনো ব্যবসা শুরু করুন। মাঝে মাঝে আমার খোঁজখবর নিয়েন। এইভাবে যাওয়া আসা করতে গিয়ে এবং ডাকাতের সততায় মুগ্ধ হয়ে মেয়েটির ভালো লাগা শুরু হলো। ডাকাটিও মা বাবা মারা যাওয়া মেয়েটির সরলতায় মুগ্ধ ছিল। তারপর কিছুদিনের মধ্যেই দুজনের মধ্যে ধুমধাম করে বিয়ে হয়ে গেল। এখন সে আর ডাকাত রইল না, এখন সে ছিল একজন সৎ ব্যবসায়ী। কিছু সময় পর পুরনো গ্রাম থেকে তার 2 পুরনো বন্ধুও তার বাড়িতে এলো। যখন তারা তার বদলে যাওয়া জীবন দেখল, তার সম্মান, তার শান্তি আর ভালোবাসা দেখল, তখন তাদের মনও গলে গেল। তারাও বদলে যাওয়ার সিদ্ধান্ত নিল এবং তার হালাল ব্যবসা তার সাথে যুক্ত হল। এইভাবে একজন ডাকাত পরিণত হল ধনী এবং সফল ব্যবসায়ীতে। আর তার ইমানদারির কারণে সে সেই এমন কিছু পেল যা কঠোর পরিশ্রম করেও অনেকে পায় না। গল্পের নীতিশিক্ষা। তো বন্ধুরা, এই গল্পে আমাদের জন্য একটি খুব বড় শিক্ষা লুকিয়ে আছে। মানবতাকে প্রাধান্য দিন। প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা হল মানুষকে সব পরিস্থিতিতে মানবতা প্রাধান্য দিতে হবে। যদি কখনো মনে হয় আপনার লাভ অন্য কারো কষ্ট বা অসহায়তার উপর নির্ভরশীল হচ্ছে, তাহলে সেখানেই থেমে যাওয়া হলো আসল বিবেক আর মানুষের পরিচয়, সততার পুরস্কার। দ্বিতীয় শিক্ষা হল সততা এবং অন্যের প্রতি সাহায্যের প্রতিদান আল্লাহ তাআলা বহু গুণ বাড়িয়ে দেন। যেমন এই ডাকাত শুধু সেই সম্পদই পেল না, বরং একজন নেক স্ত্রী, নিজের ঘর এবং সম্মানিত জীবনও লাভ করল। সাথে সাথে গুনাহের জীবন থেকেও মুক্তি পেল। সত্যিকারের তওলা। তৃতীয় এবং সবচেয়ে বড় শিক্ষা হল আল্লাহর ভয় আর মানবতার খাতিরে যদি আমরা কারোর জন্য দোয়া হয়ে এবং সত্যি তওবা করে পাপ ছেড়ে দিই, তাহলে আল্লাহ দুনিয়া ও আখিরাত উভয় জায়গায় সফলতা দান করেন। তো বন্ধুরা, গল্পটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন, তাহলে যে কোনো নতুন গল্প আসার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আপনাদের ভালোবাসা আমাদের আরও ভালো ভালো শিক্ষণীয় গল্প নিয়ে আসতে অনুপ্রেরণা দেয়।